মেয়ে নাবালিকা বান্ধবীকে বারবার যৌন নির্যাতন 20 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। জমিদারির ঐতিহ্য সেজেছে বরিশা প্লেয়ার্স কর্নার, পুজোর উদ্বোধন সৌরভের। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল। হাইকোর্টের রায়কে হাতিয়ার করে অমিত শাহকে ক্ষমা চাইতে বলল তৃণমূল। পুজোর পরেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জানালেন শিক্ষামন্ত্রী। অর্ধেক আকাশ, যৌথ পরিবারে সচ্ছলতা আনতে মহিলারাও কাঁধে তুলেছেন ঢাক। মেয়ের বান্ধবীকে যৌন নির্যাতনের দায়ে সাজা হলো এক ব্যক্তির। শুক্রবার ওই ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। জলপাইগুড়ি আদালতের বিশেষ সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানান, দোষীকে 50,000 টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা দিতে না পারলে আরও 2 মাস কারাবাস করতে হবে ওই ব্যক্তিকে। এছাড়া নির্যাতিতাকে 5 লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক রিন্টু সুর। আইনজীবী দেবাশিস দত্ত জানান, জলপাইগুড়ির কোতোয়ালি থানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়েছিল গত বছর 4 অক্টোবর। অভিযোগে 23 অক্টোবরের ঘটনার কথা উল্লেখ করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে সেখানে জানানো হয়, সেদিন ওই ব্যক্তি বাড়ির পাশের একটি কার্লভাটে মাছ ধরছিল। সেই সময় মেয়ের বন্ধু ওই নাবালিকাকে দেখতে পায়। তারপর মেয়েটিকে ওই ব্যক্তি নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। ঘটনাটি দেখে ফেলে ওই মেয়েটির বোন। সে দিদিকে বন্ধুর বাবার সঙ্গে দেখে যেতে কিছু পিছু নিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে দেখে সে একটি ঘরের মধ্যে দুজনেই নগ্ন অবস্থায় রয়েছে। সে তখনই দৌড়ে বাড়ি যায়, মাকে সব কথা বলে। তারপরে বিষয়টি প্রকাশ্যে আসে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। 23 অক্টোবরের ঘটনায় প্রথম ছিল না, আগেও 2বার মেয়েটির উপর নির্যাতন চালিয়েছিল ওই ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে, সময় মতো তার বিরুদ্ধে চার্জশিট পেশও করে। তারপর আদালতে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিল। প্রতি বছরের মতো এবছরও নিজের পাড়া অর্থাৎ বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালের বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো সৌরভের পুজো বলেই খ্যাত। অনেকে সেই টানেই পাড়ি দেয় এই পুজো দেখার জন্য। মনের ইচ্ছে, যদি একবার অন্তত দেখা পাওয়া যায় মহারাজের। তবে সবার ভাগ্য সহায় হয় না, কারো ভাগ্য সঙ্গ দেয় তো কারো নয়। তবে পুজোর উদ্বোধনে বরিশা প্লেয়ার্স কর্নারে সবার জন্য দাঁড় করা থাকে প্রতি বছর। তৃতীয় সন্ধ্যাবেলা জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো মণ্ডপে। বৃষ্টির চোখ রাঙানি থাকলেও অনুষ্ঠান সফল হয়েছে। যদিও সৌরভের মণ্ডপে পৌঁছতে বেশ খানিকটা রাতই হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তাকে ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্ষিয়ান সদস্যের সঙ্গে হাতে হাত রেখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করলে সিবিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। 53তম বর্ষে বরিশা প্লেয়ার্স কর্নারের এবারের থিম আভিজাত্যের অঙ্গীকার। 100% সাবেকিয়ানা বজায় রেখেই এখানে শারদীয়ার উৎসব পালিত হয়। পুরনো জমিদার বাড়ির এবার মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে মূলত সেই সময়কার কোনো জমিদার বাড়ির ভালো সময়টাকে তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতেই কথা জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল আপাতত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। গত 15 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তার আগে বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। পাশাপাশি 15 সেপ্টেম্বরে সৌমেন সেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। জব্বলপুরের বাঙালি সুজয় পাল 1964 সালের 21 জুন জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় ননীগোপাল পাল এবং মাতা শ্রীমতী মঞ্জুশ্রী পাল। জব্বলপুরের রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন এবং আইনের ডিগ্রি LLB অর্জন করেন। 1990 সালের মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন সুজয় পাল। আইনের বিভিন্ন ক্ষেত্রে তিনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন। এরপর 2011 সালের 27 মে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি সুজয় পাল। পরে 2014 সালের 14 এপ্রিল স্থায়ী বিচারপতি হন। পাশাপাশি 2024 সালের 26 মে তাকে তেলেঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়। সেখান থেকে কয়েক মাস আগেই কলকাতা হাইকোর্টে বদলি হয়ে এসেছেন বিচারপতি সুজয় পাল। হাইকোর্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে জনস্বার্থ মামলা শুনানির ভার দেওয়া হয় বিচারপতি সুজয় পালকে। এই ধরনের দায়িত্ব সাধারণত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পালন করে থাকে। পাশাপাশি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বলে জল্পনা শুরু হয়। তবে আপাতত বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে বাংলাদেশে পুশব্যাক মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে আরও একবার বাংলা বিরোধী তকমা সেটে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। উল্লেখ্য, গত 26 জুন দিল্লির রোহিণী এলাকা থেকে সেখানকার পুলিশ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস সোনালীদের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ার অভিযোগ তোলে। বাংলাভাষী হওয়ায় অসমের ইন্দো বাংলা সীমান্ত দিয়ে সোনালীদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়।
সেই ঘটনার প্রেক্ষিতে বীরভূমের ভদু শেখ কলকাতা হাইকোর্ট মামলা করেন। সেই মামলায় শুক্রবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই দিনে বাংলাদেশে পুশব্যাক মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে আরও একবার বাংলা বিরোধী তকমা সেটা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। উল্লেখ্য, গত 26শে জুন দিল্লির রোহিণী এলাকা থেকে সেখানকার পুলিশ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে। ফরেনার্স রেজিডেন্স রেজিস্ট্রেশন অফিস সোনালীদের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ার অভিযোগ তোলে। বাংলাভাষী হওয়ায় অসমের ইন্দো বাংলা সীমান্ত দিয়ে সোনালীদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সেই ঘটনার প্রেক্ষিতে বীরভূমের ভদু শেখ কলকাতা হাইকোর্ট মামলা করেন। সেই মামলায় শুক্রবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঢাকে পড়ল কাঠি, পুজো হলো জমজমাটি। ঢাকে কাঠি না পড়লে বাঙালি দুর্গাপুজো জমে না। এতদিন পর্যন্ত গ্রামে গঞ্জের পুরুষ ঢাকিরা শহরের উদ্দেশ্যে রওনা দিতেন মায়ের বোধনের আগেই। বর্তমান সময়ে দেখা মিলেছে এক ব্যতিক্রমী চিত্র। পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও এখন কাঁধে ঢাক তুলে নিয়েছেন। তারা রীতিমতো টেক্কা দিচ্ছেন পুরুষদের। তবে শুধু ঢাক বাজানোই নয়, চলছে আরো নানান ধরনের কসরত। দুজন ঢাকির কাঁধে চড়ে 2-3টে ঢাক একসঙ্গে নিয়ে দিব্যি বাজিয়ে যাচ্ছেন মহিলা ঢাকিরা। শুধু তাই নয়, একজন মহিলা একসঙ্গে 3টি ঢাকেও বোল তুলছেন। বার্নপুরে ধেনুয়া গ্রামে দেখা মিলল সেরকমই ঢাকিদের যৌথ পরিবারের, যেখানে পরিবারের পুরুষদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে মহিলারাও ঢাক বাজাতে নেমেছেন পরিবারের সচ্ছলতা আনতে। বার্নপুরের ধেনুয়া গ্রামের বাদ্যকর পাড়া ঢাক বাজানোর অনুশীলনে ব্যস্ত বাড়ির পুরুষদের সঙ্গে গৃহবধূরাও। ঘরকন্যার কাজ সামলে গত 1 বছর ধরে নিষ্ঠা মেনে অনুশীলন করেছেন মহিলারা। এবছর তারা অনেকটাই পোক্ত। শুধু আসানসোল শিল্পাঞ্চল নয়, এবার পুজোয় জেলা জুড়ে তাদের পড়েছে ডাক। তাদের সঙ্গে কথা বলে জানা গেল গোটা পরিবার মিলেই ঢাক বাজাতে শুরু করেছেন। দলে রয়েছেন 17 জন, কারো বয়স 20, কারো আবার 40। একই পরিবারের বৌমা, শাশুড়ি, ননদের মেলা। ঢাকের তালে মেতে উঠেছেন সবাই। বাদ্যকর বাড়ির নববধূ মাম্পি বাদ্যকর জানান, শ্বশুর বাড়িতে শ্বশুর ও অন্যান্য আত্মীয়দের ঢাক বাজানোর রীতি ছিল, কিন্তু পুজো কার্নিভালে গিয়ে দেখলাম মহিলারা ঢাক বাজাচ্ছেন। বাড়িতে জানাতেই উৎসাহ জোগালেন শাশুড়ি, কাকা শ্বশুর, পিস শ্বশুর, ননদরাও। ঠিক হয়, বাদ্যকরদের যৌথ পরিবারের মহিলা সদস্যরা মিলে ওই রকম একটি দল তৈরি করব। সেই মতো 1 বছর আগে আমরা এই দল তৈরি করি। শুরুর দিকে অনেক বাধা বিপত্তি এসেছিল, পাড়ার অন্যান্য লোকেরা কটাক্ষ করেছিল, কিন্তু থেমে থাকেননি মহিলারা। পরিবারের প্রবীণ জিতেন বাদ্যকরের হাতে ঢাকের বলে হাতেখড়ি হয় বাদ্যকর পরিবারের মহিলাদের। শিশুর সম জিতেন মাস্টার তালিম দিয়েছেন পুত্রবধূ সম মাম্পি, তনু, কাজল সবাইকে। মেয়েরা ঘোমটা ছেড়ে কাঁধে ঢাক নিয়ে বেরিয়ে এসেছেন। বর্তমানে ঢাক বাজানোর সমস্ত কৌশল রপ্ত করে নিয়েছেন মহিলারা। চলতি বছর রামনবমীর দিন একটি রাজনৈতিক শোভাযাত্রায় একযোগে 12 জন মহিলা পেশাদারী ভঙ্গিতে ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে বার্নপুর শহরের বিভিন্ন অনুষ্ঠানে তাদের ডাক পড়ে। মনসা পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, রাজনৈতিক অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন ধেনুয়া গ্রামের মহিলারা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এমনকি ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘরে ঢাক বাজিয়ে এসেছেন তারা। এবারের পুজোয় কুমোরপুর, চলবলপুরে, ঝাড়খণ্ডের জামতারা, ধানবাদের পুজোয় বায়না পেয়েছেন। বিশেষ করে নবপত্রিকা আনতে যাওয়া আর বিসর্জনের শোভাযাত্রার বায়নাই বেশি।